আজকে আমরা রায়ান মার্টিনের ক্লাস 10-এর 2026-এ 15 নম্বর স্কুল হিন্দু স্কুল এটার প্রশ্নগুলো আলোচনা করব। 1 নম্বরে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1-এর দাগেরটা দেখো, সরল সুদের হারে কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার হবে কোনটা হবে, এটা আমাকে করতে হবে। এখানে আসলটা আমরা x টাকা ধরে নিয়েছি, তাহলে সুদ আসলটা বলেছে দ্বিগুণ হবে, তার মানে 2x টাকা। তাহলে এখান থেকে আমার সুদটা বেরিয়ে যাবে, i সমান হচ্ছে সুদ 2x মাইনাস এক্স। সুদ আসল থেকে আসলটা বাদ দিলে আমার সুদটা বেরিয়ে গেল i সমান x টাকা। এরপর দেখো, সময়টা বলে দিয়েছে 10 বছর। আমরা সরল সুদের সূত্র বসিয়ে দেবো, i সমান PRT বাই 100। তাহলে আয়ের জায়গায় আমার সুদটা কত হয়েছে, আয়ের জায়গায় সুদটা আমরা বার করেছি এই যে x টাকা, সেই জন্য আমরা আয়ের জায়গায় সুদ x টাকা লিখে দিলাম। আর পিটা আমার আসলটা, সেটাও আমরা ধরে নিয়েছিলাম x টাকা, এই যে x, সেটা আমরা x লিখে দিলাম। এখানে আর বার করতে হবে, গুণিত টাইম মানে সময়টা 10 বছর, যে 10 বছর লেখা আছে বাই 100 দিয়ে এক্স কেটে গেল, আর এর মান আমরা ক্যালকুলেশন করে বার করলাম 10। ঠিক আছে, উত্তরটা বি এর উত্তরটা আমার সঠিক হবে। এই যে বি এর উত্তর 10%, এটা হচ্ছে সঠিক উত্তর। এরপরে 2-এর দাগেরটা দেখো, একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2% হলে 6 মাস পর জনসংখ্যা কত হবে। দেখো, জনসংখ্যা হবে সমান পি ইন্টু 1 প্লাস আরের জায়গায় এখানে হবে 2r, দেয়াই আছে দেখে নাও। আরের জায়গায় এই যে 2r% দেওয়া আছে, তাহলে আরের জায়গায় 2r, আর বর্তমান জনসংখ্যা পি। আচ্ছা, এখানে একটা জিনিস মাথায় রাখবে যে 6 মাস অন্তর মানে বছরে দুবার হচ্ছে, মানে এখানে পর্বটা হচ্ছে 2, আর 6 মাস মানে সেটাকে বছরে বার করতে হবে 6/12। এখানে দেখো আমি বসাচ্ছি চক্রবৃদ্ধির মতন, জনসংখ্যা হবে পি ইন্টু 1 প্লাস এই যে আরের জায়গায় 2r ইন্টু 100। আচ্ছা, এই যে বললাম পর্বটা কত, 2 ইন্টু 6 মাস, 6 মাসকে 6/12 করতে হবে, বছরে করলে কি হয় 6/12, আর এইখানে যে 2টা এখানে 100-র সঙ্গে গুণ হয়ে যাবে। তাহলে দেখো কাটাকাটি করলে পি ইন্টু 1 প্লাস এই যে 2 দিয়ে কেটে গেল, আর বাই 100 হলো, আর এখানে 2 আর 6 দুগুণে 12, তাহলে 2 দিয়ে কেটে গেলে এটা 1 হয়ে গেল, তার মানে কিছু থাকবে না। পি ইন্টু 1 প্লাস আর বাই 100, এটা হচ্ছে বিয়ের দাগের উত্তরটা। এই যে এই উত্তরটা আমার হবে সঠিক উত্তর। এরপর 3-এরটা দেখো, x² মাইনাস 5x প্লাস 2c ইকুয়ালস টু 4 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের গুণফল 6 হলে c এর মান বার করতে বলেছে। দেখো, x² মাইনাস 5x প্লাস 2c ইকুয়ালস টু 4, আমরা সমীকরণটা কি জানি, ax² প্লাস bx প্লাস c সমান 0, কিন্তু এখানে 4 আছে, তাহলে আমরা 4টাকে এ পাশে নিয়ে আসবো। কি নিয়ে আসবো, 4টাকে নিয়ে এলে দেখো x² মাইনাস 4x এই মাইনাস 5x প্লাস 2c মাইনাস 4, 4টাকে এ পাশে নিয়ে এলাম, 2c মাইনাস 4 ইকুয়ালস টু 0। তাহলে আমার বলেই দিয়েছে যে দুটো বীজের গুণফল
দুটো বীজের গুণফল হচ্ছে 6 বলে দেওয়া হয়েছে। দেখে নাও, দুটো বীজের গুণফল, এই যে বীজের গুণফল 6 বলে দেওয়া আছে। তাহলে সি এর মান, তাহলে দুটো বীজের গুণফল কত? আলফা বিটা। আমরা এখানে এই সমীকরণ থেকে আলফা বিটার মান কত হবে? সি বাই এ। সি এখানটা, এটা পুরোটা সি, এই 2c - 4 এটা পুরোটা সি। তাহলে 2c - 4 বাই এ হচ্ছে 1, তাহলে এটা 1। তাহলে আলফা বিটা সমান আমরা কি জানি? সি বাই এ। তাহলে আলফা বিটা সমান আমরা কি জানি? সি বাই এ। এই সমীকরণ থেকে আলফা বিটার মান বার করব, সি বাই এ, এটা আমরা জানি। এইটাকেই আমরা বসাচ্ছি, এই যে আলফা বিটা সমান সি হচ্ছে পুরোটা 2c - 4 আর এ হচ্ছে 1, তাহলে হচ্ছে 2c - 4। তাহলে প্রশ্নানুসারে কি বলা আছে? আলফা বিটার মান দেওয়া আছে 6, তাহলে 2c - 4 = 6। 2c সমান 6, এ পাশে 4টা যোগ হয়ে চলে আসবে, তাহলে 2c সমান 10, তাহলে সি সমান হচ্ছে 5। তার মানে এর উত্তরটা দেখে না, এর উত্তরটা হবে এটা। এরপর 5এরটা দেখো, 2a সমান 3b সমান 4c হলে h2b/c সমান কত হবে? এখানে দেখো 2a সমান 3b সমান 4c বলাই আছে, তাহলে আমরা ফার্স্টে দুটোকে নিলাম। 2a সমান 3b, এখান থেকে a বাই b বার করলাম, 3-এর 2। আবার এখানে দেখো, আবার এই দুটোকে নিলাম, 3b সমান 4c, এই যে 3b সমান 4c। এখান থেকে b বাই c বার করলাম, 4-এর 3। এবার আমাকে কি করতে হবে? বিটাকে সমান করতে হবে। এখানে b, এখানে b, এখানে 2 আছে আর এখানে 4 আছে, তাহলে সমান হবে কি করে? না, একে 2 দিয়ে গুণ করে দাও, একেও 2 দিয়ে গুণ করে দাও। আবার তাহলে 8 হয়ে যাচ্ছে আর এখানে 16 হয়ে যাচ্ছে। এখানে 8, এখানে সমান করতে হবে, বি এর মান 8 করতে হবে। তাহলে বি এর মান 8 করতে গেলে 2 দিয়ে আছে, 4 দিয়ে গুণ করলাম, নিচে হরকে 4 দিয়ে গুণ করলাম, লবকে 4 দিয়ে গুণ করলাম, তাহলে 4×3=12/8। এখান থেকে h2b/c দেখে নাও, h2b/c হবে 12:8:16। এখান থেকে 6:4:3, সরি 16 না, এটা হচ্ছে 6, তাহলে 8/6, তার মানে এটা হচ্ছে 12:8:6, তার মানে হচ্ছে 6, মানে 2×6=12, 2×4=8, 2×3=6। এটা ডি এর উত্তরটা হচ্ছে সঠিক উত্তর। তাহলে 4-এর দাগের উত্তরটা হবে ডি এরটা, 6:4:3। এরপর দেখো 5-এরটা, ও কেন্দ্রীয় বৃত্তে পিকিউ একটি ব্যাস এবং পিআর সমান আর কিউ, আর পি কিউ কোণের পরিমাপ কত হবে? তাহলে দেখো, ও কেন্দ্রীয় বৃত্ত এইটা একটা, তার বলে দিয়েছে পিকিউ একটা ব্যাস, ঠিক আছে, এটা ও, এটা পিকিউ একটা ব্যাস। এবার বলেছে পিআর সমান আর কিউ, মানে এইটা সমান এইটা। তাহলে আর পি কিউ এর মান বার করতে বলেছে। আচ্ছা, তোমরা এটা জানো যে পি আর কিউ কোণ কি? একটা অর্ধবৃত্তস্থ কোণ। পি কিউ আর কোণ একটা অর্ধবৃত্তস্থ কোণ, সেই কারণে এটা হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, পি আর কিউ কোণ হচ্ছে 90 ডিগ্রি। আর এই বাহু সমান এই বাহু, ঠিক আছে, তার মানে এই কোণটা সমান এই কোণটা। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই দুটো কোণের মান সমান হবে। তাহলে আর এই 3টে কোণের যোগফল কত হচ্ছে? দেখো, আর পি কিউ কোণ যুক্ত আর পি এই কোণটা যুক্ত এই কোণটা প্লাস এই কোণটা, দেখে নাও, 3টে কোণ, এই কোণটা প্লাস এই কোণটা প্লাস এই কোণটা নিয়ে 180 ডিগ্রি হচ্ছে। এই দুটো কোণ তাহলে
এটা 90 ডিগ্রি হলে এই দুটো কোণ মিলে 90 ডিগ্রি। আবার এরা যেহেতু দুজনের সমান, তাহলে এক একটার মান কত হবে? 45 ডিগ্রি করে। ঠিক আছে, এই যে বার করেছে, তাহলে এটা হচ্ছে 45 ডিগ্রি। সঠিক উত্তরটা কত হবে? ডি এরটা সঠিক উত্তরটা হবে এইটা। দেখে নাও, সঠিক উত্তর এইটা। এরপরে দেখো 6-এরটা, ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটি ব্যাস। এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি সমান্তরাল ডিসি আর বিএসি কোণ 25 ডিগ্রি হলে ডিএসির মান কত হবে? দেখে নাও, এই যে ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটা ব্যাস, এই যে এবি একটা ব্যাস, আর বলা আছে এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ। এই যে এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ। আর বলা আছে বিএসি কোণ 25 ডিগ্রি হলে বিএসি কোণ, দেখে নাও, বিএসি কোণ এটা 25 ডিগ্রি হলে ডিএসি কোণের মান কত? এই যে বলেছে কত? ডিএসি কোণের মান কত? এই যে ডিএসি কোণ, এই পুরো কোণটার মান কত? তাহলে দেখে নাও, এইটা হচ্ছে 25 ডিগ্রি, ডিসি এবি সমান্তরাল ডিসি বলেই দিয়েছে, তার মানে এইটা যদি 25 ডিগ্রি দেওয়া আছে, তাহলে এটা একান্তর কোণ, এটা হবে 25 ডিগ্রি। তার মানে ডিসি এ কোণ হচ্ছে 25 ডিগ্রি। আর বলা আছে এই যে ডিএসি কোণ, এখানে আমরা এক্স ধরে নিয়েছে, এখানে আমরা ডিএসি কোণকে এক্স ধরে নিয়েছি। তাহলে এই যে বৃত্তস্থ চতুর্ভুজের এ কোণ আর সি কোণের মান কত? 180 ডিগ্রি। এই জন্য লিখেছে দেখো যে এ কোণ প্লাস সি কোণ সমান 180 ডিগ্রি। এবার এ কোণের মান কত হচ্ছে? দেখো, এ কোণ হচ্ছে 25 ডিগ্রি, আর ডিএসি কোণটাকে আমরা ধরে নিয়েছি, এই যে ধরি ডিএ সি কোণ সমান এক্স। তাহলে এই যে ডিএসি কোণের মানটা এক্স বুঝ করে দিয়েছি। আর সি কোণ কত হচ্ছে? 25 প্লাস 90 ডিগ্রি। সি কোণ হচ্ছে 25 প্লাস 90 সমান কত? 180 ডিগ্রি। এখান থেকে দেখো এক্স প্লাস এগুলোকে যোগ করে 140 হয়েছে, সমান 180 ডিগ্রি। তাহলে এক্সের মান হচ্ছে 180 থেকে 140 বাদ দিলে কত হচ্ছে? 40 ডিগ্রি। এটা হচ্ছে সঠিক উত্তর। ডি এরটা হচ্ছে, দেখে নাও, এই যে সঠিক উত্তর, এই যে ডি এরটা। এরপর 2-এর দাগের দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। দেখো বলছে 1 নম্বরের প্রশ্নটা দেখো, কোনো আসল চক্রবৃদ্ধি সুদে 10 বছরের দ্বিগুণ হলে কত বছরে 8 গুণ হবে? দেখে না, আমি আসলটা ধরে নিলাম পি, সুদের হারটাও ধরে নিলাম আর। এটা ধরি লিখে দেবে, ধরি আসল পি আর সুদের হার আর। প্রথম শর্ত কি বলেছে? 10 বছর পর দ্বিগুণ হবে। তাহলে চক্রবৃদ্ধি সুদে আমরা কি জানি? পি ইন্টু 1 প্লাস আর বাই 100, 10 বছর, এই যে উপরের জন্য 10 লিখেছি, পি ইন্টু 1/1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার 10, সময়টা উপরে থাকে। এটা ইকুয়ালস টু কত হবে? দ্বিগুণ হবে, মানে 2p হবে। আসল আগে যেটা ছিল 10 বছর পর হয়ে যাবে কি দ্বিগুণ, মানে 2p হয়ে যাবে। তাহলে এখান থেকে দেখো পি কেটে যাচ্ছে, তাহলে আমরা বসিয়ে রাখছি 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার 10 সমান 2। এটা 1 নম্বর সমীকরণ হলো। এরপর দেখো আবার বলেছে যে কত বছরে 8 গুণ হবে। আসলটা যে আসলটা ছিল পি, এই পিটা আমার 8 বছরে কত, এই 8 বছরে বলছি কত বছরে 8 গুণ হবে। তাহলে সেই একই, আবার দেখো পি ইন্টু 1 প্লাস আর বাই রেট অফ ইন্টারেস্ট, মানে সুদের হারটা একই আছে, সুদের হারটা একই থাকবে, আর আর আসলটা শুধু 8 গুণ হয়ে যাবে। তাহলে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার টি, সময়টাকে আমরা ধরে নিয়েছি যে ধরে না টি বছর হবে, ধরি এখানটা লিখে দিতে পারো, ধরি সময়টা টি।
বছর, সময়টা টি বছর। তাহলে আমরা একইভাবে পি ইন্টু 1+r/100 হোল টু দি পাওয়ার টি সমান 8p, এখান থেকে পি কেটে গেল, 1+r/100 হোল টু দি পাওয়ার টি সমান 8কে লিখতে পারি 2 এর কিউব। এবার তাহলে 1+r/100 হোল টু দি পাওয়ার টি, আর 2 এর জায়গায় আমরা কি লিখব? 2 এর জায়গায় এই যে 1 নম্বর সমীকরণে আমরা দিয়েছি 2 এর মান কত? এইটা আমরা এখানে লিখে দিচ্ছি 1+r/100। এবার এখানে কত আছে? 10, আর এখানে কত আছে? 3, তাহলে এটা কোনো 3 10 30 হয়ে যাচ্ছে, এটা 30। তাহলে এখান থেকে 1+r/100, আর এখানে 1+r/100 উভয় পক্ষ থেকে বাদ হয়ে যাচ্ছে, বাদ হয়ে টি সমান হয়ে যাচ্ছে কত? 30 বছর। ঠিক আছে, এটা হচ্ছে সঠিক উত্তর। তাহলে সময়টা তাহলে কত বছরে 8 গুণ হবে? না, তোমাকে লিখে দিতে হবে যে 30 বছরে 8 গুণ হবে। ঠিক আছে, সঠিক উত্তরটা হচ্ছে 30 বছর। এর পরেরটা দেখো, 2-এরটা 8, x, y, 27 ক্রমিক সমানুপাতি হলে x ও y এর মান নির্ণয় করো। দেখো 8, x, y, 27 এটা এগুলো ক্রমিক সমানুপাতি, ক্রমিক সমানুপাতি। সেই জন্য আমরা কি লিখতে পারি? 8/x সমান x/y সমান y/27 সমান k। এটাকে ধরি। ঠিক আছে, তাহলে 8/x সমান k, তাহলে x সমান কি? 8/k। আবার x/y সমান k, x সমান yk, আর y/27 সমান কি? k, তাহলে y সমান 27/k। তাহলে এখানে y কে লেখা আছে, এখানে এই মানটা আমরা বস করে দিলাম। y এর মান কত? এটা ভুল লিখেছে, y সমান 27k। তাহলে এটা হচ্ছে কি? y এর মান 27k ইন্টু k হয়ে যাচ্ছে, এটা হচ্ছে 27k স্কোয়ার। আর এটা হচ্ছে কত? আবার এখানে x এর মানটা বস করিয়ে দিচ্ছি। x এর মান, এই যে x সমান কত? এটা 27k স্কোয়ার, x সমান 27k স্কোয়ার 8/k। তাহলে এখান থেকে কে কিউ সমান বেরোচ্ছে 8/27। কে এর কিউ এর মান হচ্ছে 8/27। তাহলে কে কিউ সমান 8/27, কে কিউ 8 মানে 2/3 হোল কিউ, মানে কে সমান হচ্ছে 2/3। তাহলে এক্স এর মান কত? এবার এক্স এর মান 8/k, কে এর মান এখানে বস করে দিলে হচ্ছে 12, আর এখানে হচ্ছে 12, আর এদিকে হচ্ছে দেখো ওয়াইকে সমান এক্স, তাহলে ওয়াই সমান কি? x/k, এখানে এক্স এর মান বস করে দিয়ে এলো 18। এবার দেখো বলছে 3-এর দাগেরটা দেখো, 5 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্তের জ্যা এবি সমান জ্যা এসি সমান কত? 6 সেন্টিমিটার। তার মানে একটা 5 সেন্টিমিটার বৃত্ত রয়েছে যার ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, তার যে দুটো জ্যা রয়েছে এবি ও এসি, যাদের দৈর্ঘ্য হচ্ছে 6 সেন্টিমিটার করে। বৃত্তের কেন্দ্র এবিসি ত্রিভুজের বাইরে অবস্থিত। তাহলে বিসির জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো এটা হচ্ছে একটা অকেন্দ্রীয় বৃত্ত, যার ব্যাসার্ধ দেখো 5 সেন্টিমিটার। এটা হচ্ছে কেন্দ্র, আর এর ব্যাসার্ধ কত? 5 সেন্টিমিটার। আর দুটো জ্যায়ের দৈর্ঘ্য দেওয়া আছে সিএ আর সিবি 6 সেন্টিমিটার করে। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম? এই যে সিও যোগ করে দিলাম। তাহলে সিওটা কি? এটা একটা ব্যাসার্ধ, এটা বৃত্তের ব্যাসার্ধ, এখানে বৃত্তের একটা ব্যাসার্ধ, এই একটা বৃত্তের ব্যাসার্ধ, এটা কত হবে? তাহলে 5 সেন্টিমিটার। এটাও 5 সেন্টিমিটার, তাহলে এটাও 5 সেন্টিমিটার। যেহেতু এই জন্য বলছে ওসি সমান কত? 5 সেন্টিমিটার বৃত্তের ব্যাসার্ধ। এরপর দেখো
এই যে সিএম, এই যে সিএম বলছি, এটা সিবি, এই সিবি রেখার উপর ওএমটা কিন্তু লম্ব। কারণ আমরা একটা উপপাদ্য পড়েছি যেটা, যে মানে বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের উপর যে সরলরেখাটা টানা হবে সেটা লম্ব হবে, আর এই দুটো সমান হবে, মানে সিএম সমান এমবি হবে। সেই জন্য আমরা লিখেছি ওএম লম্ব সিবি, ওএমটা সিবির উপর লম্ব, এবং সিএম সমান এমবি। এটা আমরা উপপাদ্য থেকে পড়েছি যে বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের উপর যেটা টানা হবে সেটা লম্ব হবে, আর দুজনে এই দুটো সমদ্বিখণ্ডক হবে, মানে সমান হবে। এরপর আমরা এই ত্রিভুজটা নেব একবার, আর একবার এই ত্রিভুজটা নেব। আর একটা জিনিস ধরে নিতে হবে, এটা এই ও থেকে এর দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে ও থেকে এই দৈর্ঘ্য যেহেতু 5 সেন্টিমিটার হচ্ছে, তা আমি ওএমটাকে এক্স ধরে নিয়েছি, এই যে ওএমটাকে এক্স ধরে নিয়েছি, আর এম মানে এইটাকে তাহলে কত হবে, 5 মাইনাস এক্স হবে। তাহলে এটা হচ্ছে 5 মাইনাস এক্স। এবার আমরা এই সমকোণী ত্রিভুজটা নিলাম, ও এম বি, ও এম বি সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। এটা লম্ব ত্রিভুজের কি হয়, আমরা বার করব এইটা সিএম, সিএম স্কোয়ার। এই যে দেখো ও এম বি সমকোণী ত্রিভুজের এটা সিএম স্কোয়ার সমান কি না, অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। তাহলে অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার সমান হচ্ছে 25 মাইনাস এক্স স্কোয়ার। এরপর দেখো আবার নিচের যে সমকোণী ত্রিভুজটা আছে এ এম সি ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজেরও ঠিক একইভাবে বার করবে। এটা স্কোয়ার সমান কি, এটা স্কোয়ার সমান হচ্ছে অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। তাহলে এএমসি সমকোণী ত্রিভুজের আমরা লিখছি কি, সিএম স্কোয়ার সমান কি 6 স্কোয়ার মাইনাস 5 মাইনাস এক্সের হোল স্কোয়ার, ঠিক আছে। এটা হচ্ছে 6, আর এটা কত ধরেছিলাম, এটা এক্স ধরেছি, এটা 5 মাইনাস এক্স, ওই জন্য আমরা এখানে লিখেছি 6 স্কোয়ার মাইনাস 5 মাইনাস এক্সের হোল স্কোয়ার। তাহলে কত হচ্ছে 6 6 36 মাইনাস 5 মাইনাস এক্সের হোল স্কোয়ার। এবার দেখো সিএম স্কোয়ার সমান এইটা, আবার সিএম স্কোয়ার সমান এইটা, তাহলে এই দুটো কি হবে, এই দুটো সমান হয়ে যাবে। এই জন্য বলছে কি 25 মাইনাস এই যে 25 মাইনাস এক্স স্কোয়ার সমান 36 মাইনাস 5 মাইনাস এক্সের হোল স্কোয়ার। এই যে দেখে না, 25 মাইনাস এক্স স্কোয়ার সমান 36 মাইনাস, তাহলে এটা 25 মাইনাস এক্স স্কোয়ার যেমন রইল, এটা 36 লিখলাম, আর এটা আমি এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র বসিয়ে চিহ্ন চেঞ্জ করলাম, দেখো 25 এটা। তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এখানে উভয় পক্ষ থেকে কেটে দিলাম। তাহলে আমার এখানে 10x সমান পড়ে রইল 25 প্লাস 25 মাইনাস 36। তাহলে এক্স সমান হচ্ছে 14, এক্স সমান হচ্ছে কত 14/10, মানে এক্স সমান 14/10, এটা হচ্ছে 14/10 হয়েছে। এরপর দেখো এই যে এক্সের যে মানটা পেলাম, এটা কিছু না, আমরা এই সিএম স্কোয়ার যেটা লেখা আছে এইটাতে 25 মাইনাস এক্স স্কোয়ারে এক্সের মানটা বসিয়ে দিলাম। দেখো সিএম স্কোয়ার সমান কি 25 মাইনাস 14 মাইনাস 10 হোল স্কোয়ার, এক্সের মান বস করে দিলে যে 25 মাইনাস 196/100, তাহলে এখান থেকে করলাম 2500 মাইনাস 196/100 সমান 2304/100, 2304/100। তাহলে সিএম সমান কত হচ্ছে, √/2304/100 সমান 48/10, তার মানে এটা হচ্ছে 4.8, করলে হচ্ছে 4.8। আর আমরা কি জানি, সিবি সমান কি সিএম প্লাস এমবি, এই যে সিবি মানে বিসির মান বার করতে বলেছে, বিসি সমান কি সিএম এইটা যুক্ত এইটা, সিএম প্লাস এমবি। হ্যাঁ, তাহলে এই যে সিএম এর মান কত বেরিয়েছে 4.8, আর এই দুটো কি সমান, তো কারণ এইটা ও কেন্দ্র থেকে জ্যায়ের উপর টানা হয়েছে, তার মানে এইটা সমান এইটা, তাহলে সিএম এর মানও যা হবে
আর বিএম এর মানও তা হবে। এই মান 4.8, এর মান 4.8, তাহলে 4.8 রেখে দিয়ে আমার যোগ করে দিতে গেলে 9.6। এটা হচ্ছে এর সঠিক উত্তর। এরপরে দেখো পরের অঙ্কটা, আইভি 2A ও 2B দৈর্ঘ্যের দুটো জ্যা পরস্পরের সঙ্গে সমকোণে অবস্থিত এবং জ্যা দুটির ছেদবিন্দু থেকে কেন্দ্রীয় দূরত্ব সি, যেখানে সি এর মান ব্যাসার্ধের থেকে কম হলে ওই বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। ওই বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করব। দেখে নাও ছবিটাতে একটা ও কেন্দ্রীয় বৃত্ত রয়েছে, যার এই যে এবি জ্যা আর সিডি জ্যা পরস্পরকে সমকোণে ছেদ করেছে, পরস্পরকে কি সমকোণে ছেদ করেছে। আর এই যে এখান থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্ব হচ্ছে ও, এখান থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্ব হচ্ছে ও, যার ভ্যালু দেওয়া আছে সি, যেটা ব্যাসার্ধ থেকে কম। এটা তো দেখতে পাচ্ছ, এইখান থেকে এতটা পর্যন্ত হচ্ছে ব্যাসার্ধ, কিন্তু আমার এখান থেকে এতটা পর্যন্ত এটা হচ্ছে ব্যাসার্ধ কম। এবার একটা জিনিস মাথায় রাখো, ও বিন্দু থেকে হ্যাঁ তুমি ওএম রেখা টানা হলো, মানে জ্যায়ের উপর যে টানছো, ও বিন্দু থেকে জ্যায়ের উপর যেটা টানছি সেটা কি হবে, সেটা লম্ব হবে প্লাস সমদ্বিখণ্ডক হবে, মানে দুটো সমান হবে। তাহলে এই সিডির দৈর্ঘ্য কত আছে 2A, তাহলে সিএম এর দৈর্ঘ্য কত হবে, হাফ ইন্টু 2A, অর্ধেক হয়ে যাবে। দিলে দেখা যাচ্ছে সিএম সমান, দেখো সিএম সমান কত হচ্ছে, সিএম সমান হচ্ছে 1/2 ইন্টু এ, তার মানে 2A, তার মানে 2 কেটে গেল, শুধু হলো এ। এরপর আবার আমাদের এখান থেকে বিএন, ঠিক আছে, এই যে ওএনটা এবি জ্যায়ের উপর টানা হয়েছে, তাই না? তাহলে বিএন এর দৈর্ঘ্য কত হবে, বিএন এর দৈর্ঘ্য হবে হাফ ইন্টু 2B সমান বি। এটা হচ্ছে বিএন এর দৈর্ঘ্য। বুঝা গেল? এটা এ, এটা বি হয়ে গেল। এবার আমরা কি করব, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, এই ত্রিভুজটা কি করে হলো না, আমরা এই যে এটাকে যোগ করে দিলাম, ও থেকে সি বিন্দু যোগ করে দিলাম, তাহলে এটা হচ্ছে ব্যাসার্ধ। আবার ও থেকে বি বিন্দু যোগ করতাম, এটা হচ্ছে ব্যাসার্ধ। এই জন্য ব্যাসার্ধকে আমরা আর দিয়ে, তাহলে এইটা আর, এইটা আর, আর এই দুটো আর হলো। তাহলে দেখো ওসিএম ত্রিভুজ, এই যে ও সি এম ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, এই ত্রিভুজের সেই একই কথা, এই ত্রিভুজটা তো একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের কি আমরা ওএম স্কোয়ার সমান কি বলবো, ওএম স্কোয়ার সমান বলবো আর স্কোয়ার, এই যে ওএম স্কোয়ার সমান কি বলবো, ওএম স্কোয়ার সমান বলবো, এটা তো একটা সমকোণী ত্রিভুজ, তার মানে অতিভুজ স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, মানে আর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। দেখো আবার এইদিকে দেখো, এইটা ওয়েনটা কি করে বলবো, ওয়েনটা বলবো, এই ওয়েনটা হচ্ছে কি অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, তার মানে আর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে ওয়েন স্কোয়ার সমান কি আর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে দেখে না, একবার ওএম স্কোয়ার সমান আর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আবার একবার বলছি ওএন স্কোয়ার সমান আর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে বাম পক্ষ যদি সমান হয় তাহলে ডান পক্ষ সমান হবে। তাহলে দেখো, এবার দেখো সরি, এখানে এটাকে যোগ করে দিলাম, ওএম স্কোয়ার প্লাস ওএন স্কোয়ার, এটা যোগ করে পাই, ঠিক আছে, এটা যোগ করুন ওএম স্কোয়ার প্লাস ওএন, তাহলে এটা কি হবে 2r স্কোয়ার, আর এটা মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তার মানে 2r স্কোয়ার সমান ওএম স্কোয়ার প্লাস ওএন স্কোয়ার প্লাস
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন দেখো এই যে এখানে একটা জিনিস দেখো, এই যে এইটা কি, এটা একটা আয়তক্ষেত্র, কেন না এটা লম্ব 90 ডিগ্রি, ঠিক আছে, আর এই বাহু সমান এই বাহু, আবার এই বাহু সমান এই বাহু। তার মানে এখান থেকে আমরা কি বলতে পারি, একটা যে কোনো এই আয়তক্ষেত্রটার যে কোনো একটা, ধরে নাও এটা একটা অতিভুজ, এই লম্ব, এই যে এটা কি হচ্ছে, এটা একটা লম্ব, তাহলে আমরা কি বলতে পারি, এটা সি এ স্কোয়ার সমান এইটা স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার, মানে ওএম স্কোয়ার প্লাস, এই যে দেখো করে দিয়েছি, সি স্কোয়ার সমান কি, সি স্কোয়ার সমান হচ্ছে ওএম স্কোয়ার প্লাস এমটি স্কোয়ার। এই যে সি স্কোয়ার সমান কি, ওএম স্কোয়ার প্লাস এমটি স্কোয়ার, এটা টি, ঠিক আছে, এমটি স্কোয়ার। তাহলে দেখে নাও ওএম স্কোয়ার, আর এমটি মানেই তো হচ্ছে, এই যে এমটি মানে কি, এই যে এমটি সমান এটা ওএন, তাহলে এখানে লিখছি এমটির জায়গায় কি লিখলাম, ওএম স্কোয়ার প্লাস ও এমটির জায়গায় ও এন লিখলাম, ওএন স্কোয়ার। তাহলে এখানে ওএম স্কোয়ার প্লাস ওএন স্কোয়ারের মান কত, সি স্কোয়ার। তাহলে আমরা এই যে এই সমীকরণে ওএম স্কোয়ার প্লাস ওএন স্কোয়ারের মান কত বসাবো, সি স্কোয়ার প্লাস এটা যেমন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আর স্কোয়ার সমান কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই 2। তাহলে আর সমান কি, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই 2। এটা হচ্ছে সঠিক উত্তর। এবারে দেখো পাঁচেরটা, একটা গণকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে পেলে ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফলের শতকরা কত বৃদ্ধি পাবে তা নির্ণয় করো। দেখে নাও, ধরি ঘনকটির বাহুর দৈর্ঘ্য এক্স একক, বাহুটা কত, এক্স একক, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে, 6x স্কোয়ার বর্গ একক, ঠিক আছে। এখন কি বলেছে যে 50% বৃদ্ধি করা হয়েছে, তাহলে এখন 50% বৃদ্ধি পেলে কত হচ্ছে, এক্স প্লাস এক্স ইন্টু 50/100 একক, তার মানে এটা হচ্ছে 3x/2 একক। এবার তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে, 6 ইন্টু বাহু স্কোয়ার, তাহলে 6 ইন্টু 3x/2 এর হোল স্কোয়ার, এটা এখনকার ক্ষেত্রফল বেরোলো 27x² বাই 2 বর্গ একক। তাহলে আগের ক্ষেত্রফল কত ছিল, 6x² বর্গ একক, এখনকার ক্ষেত্রফল কত বেরিয়েছে, 27x² বাই 2 বর্গ একক। তাহলে ক্ষেত্রফল কতটা বেড়েছে, ক্ষেত্রফলের বৃদ্ধিটা কত হয়েছে না, 27x² বাই 2 মাইনাস 6x², এখানে করে বার করলাম 15x²বাই 2, ঠিক আছে, 15x²বাই 2। তাহলে ক্ষেত্রফলের বৃদ্ধি কত হবে, তাহলে 15x²বাই 2 এটা বৃদ্ধি, গুণিত ওই যে নিচে আসবে আগের ক্ষেত্রফল কত ছিল, 6x², ঠিক আছে, গুণিত 100, কাটাকাটি করতে আসছে 125%, ঠিক আছে। তাহলে ক্ষেত্রফলের বৃদ্ধি কত, 125%।